হ্যাঁ বন্ধুরা, আজকে আবার আমরা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আজ থেকে সেজো বউকে পাল্টে দিলাম। আর আমাদের চ্যানেলটা বেশি করে দেখবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, আর বক্সে কমেন্ট করে জানাবে আজকে যে ভিডিওটা করব তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, তোমরা শুধু আমাদের ভিডিওগুলো দেখেই যাচ্ছ, তো সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব করে দাও, তবে তো আমাদের মনে আরো উৎসাহ বাড়বে, আরো তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তবে তো তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি না সাবস্ক্রাইব করো তাহলে আমাদের কি মনে উৎসাহ কি আর বাড়বে বলো? তাহলে তোমরা আমাদের অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও। এবার আমরা গল্পে আসি। ও বম্মা, বম্মা, আমি যে শুনলাম লিক দাদার কাছে তুমি নাকি খুব সুন্দর সুন্দর গল্প বলতে পারো, তাহলে আমাকে আজকে একটা গল্প বলে শোনাও না গো। তোমরা কত সুন্দর সুন্দর তোমার থেকে গল্প শুনতে পাই, আমি তো তোমার থেকে কোনোদিন গল্প শুনিনি। তাহলে আজকে একটা সুন্দর ভূতের গল্প বলে শোনাও তো, আমার ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে। আরে বাবা, গল্প আজকে আবার কেন এসব তুলছো বাবা? আজকে গল্প বলতে পারবো না, কালকে বাড়িতে একটা অনুষ্ঠান, কালকে কত কাজ, আজকে থেকে একটু একটু হাতে হাতে না করে রাখলে হয়? ও বাম্মা, আরে প্রিন্স ফগ দেখো কত দূর থেকে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে বলো তো। তাহলে আমাদের যেমন একটা গল্প বলে শোনাও, কত গল্প, আজকে একটা সুন্দর গল্প বলে শোনাও না। ঠিক আছে, তোমরা যখন বলছো তবে তাহলে একটা গল্প বলি। আমার বাড়ির পাশেই থাকে অরূপ সিংহ, স্ত্রী বততী, ওদের দুই ছেলে রূপব্রত আর অর্ঘব্রত। রূপব্রতর হোটেল ম্যানেজমেন্ট পাস করে পুনেতে চাকরি করছিল, এখন কুয়েতে আছে। আর ছোটটি জয়েন্ট দিয়ে মেডিকেলে চান্স পেয়েছে। অরূপ আমার কাছে এলো, দাদা ওকে কোন কলেজে ভর্তি করব, বর্ধমান, বাঁকুড়া না উত্তরবঙ্গ? আমি পরামর্শ দিলাম অবশ্যই উত্তরবঙ্গ, ওখানে আমার ধারণা ইউনিয়ন বাজির থেকে বোধহয় পড়াশোনাটা ভালো হয়। যেহেতু ওই প্রতিবেশী আমাকে খুব শ্রদ্ধা করে, নিজের ভাবে, তাই আমার ছেলে হলে যা করতাম ওদের ক্ষেত্রেও সেই পরামর্শই দিয়ে থাকি। অরূপও আমার পরামর্শকে খুব গুরুত্ব দেয়, সেটা ওর বড় ছেলেকে বিদেশে পাঠানোর সময় উপলব্ধি করেছিলাম। বততী বলে উঠল, ও আমাদের ছেড়ে একা কখনো থাকেনি, তার উপর ওই ছেলের যে ভূতের ভয়, রাতে বাথরুমে গেলে দাঁড়াতে যাবে কে? বততীর বিশেষ একটা ইচ্ছা ছিল না, তবু একদিকে যেহেতু দাদার পরামর্শ আর অন্যদিকে অরূপ বোঝানোতে শেষ পর্যন্ত মেনে নিয়েছিল। এখন ছোট ছেলে অর্ঘব্রত ক্ষেত্রে বর্তমান কাটোয়া দেশের বাড়ি হওয়া সত্ত্বেও আমার পরামর্শ মতো উত্তরবঙ্গে ভর্তি করবে মনস্থ করে ফেলবে। বড় ছেলে রূপব্রত বিদেশে চলে যাবে নতুন চাকরিতে যোগ দিতে, তার আগে ছোট ভাইকে কলেজে ভর্তি করে হোস্টেলে রেখে তারপর রওনা দেবে, কারণ ছোট যখন ছুটি পাবে মন চাইলে বাড়ি আসতে পারবে। কিন্তু বড় ছেলে রূপব্রত সে সুযোগ নেই, চুক্তি অনুযায়ী 1 বছর পর বাড়ি আসতে পারবে। তাই সপরিবারে মানে ওরা দুই ছেলেকে নিয়ে রওনা দিল উত্তরবঙ্গ। শিলিগুড়ি গিয়ে পৌঁছানোর পর অরূপ ছোট ছেলে অর্ঘব্রতের মেডিকেল কলেজে ভর্তির কাজ শেষ করে তারা হোস্টেলে থাকার ব্যবস্থা দেখতে গেল। এইসব করতে করতে দুপুর গড়িয়ে গেল। এবার খিদের কথা মনে পড়েছে সবার। ক্যান্টিনেতে এত বেলায় কিছু পাওয়া সম্ভব নয়, অগত্যা হোটেলের খোঁজে ওরা পায়ে পায়ে হেঁটে রাস্তা ধরে এগোচ্ছে। পথে যে দুটি একটি হোটেল পড়লো, তাদের পরিচ্ছন্নতা দেখে ওদের খিদে মাথায় উঠে গেল। কোথাও হেসেলে বেড়াল পাহারা দিচ্ছে, আবার কোথাও ইঁদুরের দৌড়াদৌড়ির ব্যস্ততা খাবার পাহারায়। এইসব দেখে শুনে অরূপ এমনিতেই নিরামিষ ভোজী, তার উপর কমপক্ষে যেটুকু পরিচ্ছন্নতা থাকলে খাবারের রুচি হয় সেটুকুও না পাওয়াতে কোথাও খেতে বসতে পারছে না। রাস্তা ধরে আরো একটু এগোতে এক জায়গায় দেখলো একটি বেশ রুচিসম্মত বাড়ি। দরজার পাশে পাথরের ওপর খোদাই করে লেখা অন্নপূর্ণা লজ। অরূপের মনে খুশির ঝিলি, যাক এতক্ষণ বাদে একটা রুচিসম্মত জায়গা পাওয়া গেল। বাইরে থেকে তো ভালোই লাগছে, এখন ভেতরে কেমন কে জানে। অরূপ ছেলেদের বলল, চল এখানে ঢোকা যাক। হাত ভেজা দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ওরা চারজন ছোট একটু অপ্রস্তুত লন পার করে মূল দরজায় গিয়ে সামনে কাউকে না পেয়ে আরেকটু ভেতরে সামনের একটি বড় হল ঘরে হাজির হলো। বেশ সাজানো, একটি ডাইনিং টেবিল, একসঙ্গে কমপক্ষে 8 জন বসা যাবে। বনেদি সমস্ত রকম আসবাব সহ টিভি থেকে ফ্রিজ সবই রয়েছে, তবে দেখলেই বোঝা যায় ব্যবহার কম।
বোধহয় খদ্দের পাতি কম হয়, সে তো ভালো, কিন্তু এখন যে হোটেলের খদ্দের এসেছে, লোকজন কই, কে খাবার দেবে, কে অর্ডার নেবে? এবার অরূপ হাঁক পাততে লাগলো, ওই দাদা, কেউ রয়েছেন? ওই দাদা, শুনছেন? কোনো সারা শব্দ না পেয়ে রান্নাঘরের দিকে এগিয়ে উঁকি মেরে কাউকে দেখতে না পেয়ে সিঁড়ি ধরে উপরতলায় গিয়ে পৌঁছালো ওরা চারজন। এবার ওরা সত্যি একটু চিন্তায় পড়লো, কি ব্যাপার হলো, কোথাও কাউকে দেখছি না কেন? এ কেমন হোটেলে রে বাবা, কোনো লোকজন নেই, কোথায় এসে পড়লাম? বততি এবার এবং বড় ছেলে খানিকটা খিদের তাড়নায় বিরক্তি প্রকাশ করে বলল, দূর, চলো তো এখান থেকে। নিচের তলায় নেমে আসতে তাদের চোখে পড়লো ধুতি ফতুয়া পরা, অনেকটা যেন সেই সিনেমার তুলসী চক্রবর্তীর মতো দেখতে, প্রায় 70-75 বছর বয়সের এক ভদ্রলোক। অরূপরা মনে মনে ভাবতে লাগলো, এতক্ষণ কোথায় ছিল, হঠাৎ করে এলোই বা কোথা থেকে? খোলা সদর দরজার দিকে চোখ করতে বুঝলো তাহলে বাইরে কোথাও বেরিয়েছিল, এই এলো। অরূপ বলে উঠলো, না দেখুন, ডেকে ডেকে কাউকে না পেয়ে ভাবলাম উপরে যদি কেউ। পাথরের মূর্তির গলায় এবার কথা বেরিয়ে এলো, আপনারা কি খাবেন? অরূপ পাল্টা জিজ্ঞাসা করলো, কি পাওয়া যাবে? ভদ্রলোক বললেন, যা খাবেন, মাছের মধ্যে ইলিশ, পাবদা, রুই, মাংস খেলে চিকেন, মটন, দই, ডিম তো আছেই, নিরামিষ খেলে মোচার ঘন্ট, আলু বড়ি, পোস্ত, ফুলকপি, রোজ, নারকল দিয়ে মুগের ডাল, কুমড়ো ফুলের বড়া, জলপাই, এই এর চাটনি, বলুন কি খাবেন? অরূপ এবার হাসতে হাসতে বললো, ব্যাস ব্যাস, অনেক পথ হয়ে গেছে, আর নয়, আমায় নিরামিষ যা হয় দিন। উপব্রত বলল, আমায় চিকেন দেবে। অর্কব্রত বলল, আমি কিন্তু মাছ খাবো। ভদ্রলোক ওদের বললেন, উপরের নিচে দুই জায়গাতেই বাথরুম আছে, আপনারা চলে যান, একটু ফ্রেশ হয়ে আসুন, ততক্ষণে খাবার রেডি হয়ে যাবে। অরূপ আর বততি গেল উপরের বাথরুমে, দুই ভাই নিচের বাথরুমে গিয়ে ওদের চারজনের উপলব্ধি একই রকম। মনে হলো বেশ কিছুদিন ব্যবহার না করলে যেমন হয়, সবকিছুই যেন সেই রকম। সর্বত্র কিরকম একটা সোদা সোদা গন্ধ। বেশ কিছুক্ষণ অব্যবহৃত ঘর বন্ধ করে থাকলে যেমনটা হয় ঠিক তেমনটা। জানালাগুলি প্রায় সবই বন্ধ, আলো হাওয়া কম। কয়েক মিনিটে ব্যবধানে বাথরুমের থেকে ডাইনিং হলে এসে সবাই দেখে টেবিলে পরিপাটি করে খাবার সাজানো, যার যা পছন্দ, 5 পদে একবারে ধোয়া ওরা রান্না। এত দ্রুত কিভাবে পরিবেশন সম্ভব হলো, সেই চিন্তা পেটে খিদের আগুনে চাপা পড়ে গেল। বেশ তৃপ্তি ঢেকুর তুলে অরূপ জিজ্ঞাসা করলো, কাকা, বিল কত হলো? ভদ্রলোক বললেন, এই মাত্র 180 টাকা। শুনে ওরা নিজেদের কানকে বিশ্বাস করতে পারছে না। অর্ঘ্যপ্রত বলে উঠলো, দাদু, আমি তো এখানেই হোস্টেলে থাকবো, তাহলে আর হোস্টেলে না খেয়ে তোমার এখানে রোজ খেতে আসবো। এই প্রথম পাথরের মতো স্থির চোখে স্নেহে ছলছল করে উঠলো। ভদ্রলোক অর্ঘ্যপ্রতকে বলল, হ্যাঁ দাদু, তাই এসো। তবু তো তুমি বললে, নিজে যারা তারা আশা দূরে থাক, মুখের আশ্বাসটুকুও দেয় না। নিশ্চয়ই আসবে দাদু, নিশ্চয়ই আসবে। 1 মাস পরে অর্ঘ্যপ্রত ছুটিতে বাড়ি এসেছে। কয়েকদিন বাড়িতে কাটিয়ে ছুটি পার করে আবার বাবার সঙ্গে করে হোস্টেলে ফিরছে। হোস্টেলের সামনে এসে অরূপ ভাবলো, ছেলেকে দিয়ে দুপুরে যা হোক দুটো ভাত খেয়ে তারপরে হোস্টেলে রেখে আসবো। এত বেলা হয়ে গেছে, ক্যান্টিনে কিছু পাবে কিনা সন্দেহ, তার থেকে একবারে হোটেলের দুটো খেয়ে ঢোকাই ভালো। হঠাৎ তার মনে পড়ে গেল মাস দেড়েক আগের কথা। ছেলেকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে ছোটু, তুই কি তোর দাদুর হোটেলে আর গেছিলি? অর্ঘ্যপ্রত বলল, না বাবা, আমাদের ক্যান্টিনের খাবার না খেয়ে বাইরে খাওয়া চলবে না, তাই ইচ্ছে থাকলেও দাদুর হোটেলে যাওয়ার উপায় ছিল না। অরূপ বলল, চল তাহলে আজকে ওখানেই যাই। আজ তোর দাদুর হোটেল থেকে খেয়ে তুই হোস্টেলে ঢুকে যাবি আর আমি বাড়ি ফিরে যাব। অরূপ তার ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে এগোতে লাগলো অন্নপূর্ণা লজের দিকে। সেই লজের সামনে এসে দেখে আজ বেশ লোকের আনাগোনা। ভেতরে ঢুকতে অরূপ ভাবছে, ভিড় হবে নাই বা কেন, এত রকমারি পদ, সুস্বাদু রান্না, তার উপর এত কম দাম, লোকে জানতে পারলে ভিড় তো বাড়বে। সে এই হোটেলটি সেদিন আবিষ্কার করেছিল বলে মনে বেশ গর্ব অনুভব করতে লাগলো। ডাইনিং হলটিতে পৌঁছে বেশ চকিত হয়ে গেল। সেদিনের সেই টেবিলটি নেই, তার জায়গায় সেদিনের ওই ভদ্রলোকের একটি বাঁধানো ছবি। সামনে ধূপ জ্বলছে, পুরোহিত বসে সৎকার্যের ক্রিয়াকরণ করছে। পাশে বছর 35-এর এক যুবক। বিমূঢ় হতভাগ হয়ে ওরা দাঁড়িয়ে পড়লো, দুই বাপ বেটা। অর্ঘ্যপ্রত চোখ দিয়ে পড়লো সেদিনের ওই ভদ্রলোকের ছবিটার উপর। তার চোখ সেদিনের মতোই সিংহঝরা ছলছল, যেন বলছে, কই রে, তুই তো আসবো বলে এলি না? ক্রিয়াকরণের পরিবেশে দেখে কি ঘটেছিল ওদের দুই বাপ বেটার বুঝতে বাকি থাকলো না।
অরূপ তার ছেলের পিঠে হাত রেখে বেরিয়ে আসার উপক্রম করতেই এক যুবতী বধূ এগিয়ে এসে নমস্কার জানিয়ে বলল, কিছু মনে করবেন না, আমরা তো এখানে থাকি না, তাই সবাই ঠিক চিনি না। আপনি কি কাউকে খুঁজছেন? আপনি কোথা থেকে আসছেন? অরূপ তার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বলল, না, আমরা যার কাছে এসেছিলাম দেখছি তার সৎকার্য করছেন। ওনার কবে কি হয়েছিল? ততক্ষণে সেই যুবক তার কাজ সম্পন্ন করে পুরোহিতের পাশের আসন থেকে উঠে এসে হাসি মুখে হাত জোড় করে নমস্কার জানিয়ে তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে বললেন, আমি আমার স্ত্রী আপনাদের ওই পরিচিত ভদ্রলোকের নাতি বা ও নাতবো। অর্কপ্রত মনে পড়ে গেল 1.5 মাস আগের কথা। ওই ভদ্রলোককে সে দাদু ডেকেছিল বলে খুশিতে তার যে আক্ষেপ ঝরে পড়েছিল তা বোধহয় এদের জন্যই। দূরে বসে থাকা ষষ্ঠোর্ধ এক মহিলাকে দেখিয়ে বললেন, উনি আমার দিদা। আমরা মুম্বাইয়ে থাকি, চাকরি সূত্রে নিজের মা বাবার কাছেই বেশি আসতে পারি না। ওনারা কলকাতায় থাকেন। বছরে একদিনের বেশি দাদুর কাছে বেঁচে থাকতেই আসা হতো না, আর এখন এই বাৎসরিক করতে এলাম। আমরা এবং ওই দিদা ছাড়া দাদুর নিজের বলতে আর অন্য কেউ নেই, তাই সারা বছর এই বাড়ি বন্ধই পড়ে থাকে। গত বছর এই দিনে শ্রাদ্ধ করে গিয়েছিলাম, আজ আবার বাৎসরিক করতে এসেছি। বিশেষ যাওয়া আসা নেই বলে সবার সঙ্গে ঠিক মতো আলাপই নেই। অরূপ আর অর্ঘ্যব্রত বসতে বলতে হয়নি, ওরা নিজেরাই ধপধপ করে বসে পড়লো। উত্তেজনায় ভয়ে ওদের সারা শরীর কাঁপছে। জোরে জোরে কাঁদবে না এখান থেকে দৌড়ে পালিয়ে বাঁচবে ঠিক করতে পারছে না। ওদের চোখ মুখের অবস্থা দেখে নাদবো এগিয়ে এসে বললেন, আপনাদের সঙ্গে খুব আলাপ ছিল, খুব ভালোবাসতেন, বুঝতে পারছি। একটু কিছু মুখে না দিয়ে যাবেন না। এবার অরূপ রীতিমতো উত্তেজিত ভীত হয়ে বলে উঠল, না রে বাবা, আমাদের সঙ্গে খুব আলাপ ভালোবাসা ওসব কিছুই না। 1.5 মাস আগের এক দুপুরে হোটেল খুঁজতে খুঁজতে এই অন্নপূর্ণা লজে এসে পড়েছিলাম। সেদিনে সেই নানা পদ দিয়ে খাওয়ার ঘটনা বিস্তারিত ভাবে সব খুলে বলল। সব শুনে এবার নাতি নাতবো এর বসে পড়ার পালা। তাই দেখে দিদা সহ আরো বেশ কয়েকজন ততস্থ পায়ে এগিয়ে এলেন। সবাই জিজ্ঞাসা করতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? অরূপের মুখের সমস্ত কথা শুনে দিদা এবার বলতে শুরু করলেন, গত বছর উনি মারা গেছেন। আমার নাম অন্নপূর্ণা, তাই আমার নামে এই বাড়িটির নাম দিয়েছিল অন্নপূর্ণা লজ। দিদার দু চোখের জলের ধারায় বলে যেতে লাগলেন, কর্মজীবনে উনি ছিলেন চা বাগানের ম্যানেজার। অর্থের কখনো অভাব ছিল না, মনও ছিল সেই রকম বড়। নিজের বলতে একটি মেয়ে, বিয়ে দিয়েছিলেন কলকাতায়। মেয়ের বিয়ের পর উনি খুব নিঃসঙ্গ হয়ে পড়েন। সারাক্ষণ আমরা দুই বুড়ো বুড়ি ছাড়া খুনসুটি করার কাউকে পেতেন না। ভীষণ স্নেহ প্রবল মন ছিল ওনার। উনি খেতে আর খাওয়াতে ভীষণ ভালোবাসতেন। এই নিয়ে আমার সঙ্গে প্রায় রাগারাগি হতো। আমি বলতাম, দূর বাবা, আর খাওয়াতে আমার কি বয়স হচ্ছে না? আমি আর এই বয়সে এত 5 পদ রান্না করতে পারবো না, তুমি রাঁধুনি রাখো। শেষে উনি তাই করলেন। একজন রান্না করার লোক মাস মাইনায় রাখলেন। আর ওই যে পাশে হোস্টেল, ওখানকার ছেলেগুলো ওকে খুব দাদু দাদু করতো। উনিও ওদের বিশেষ স্নেহ করতেন। প্রায় ডেকে এনে কাছে বসিয়ে জিজ্ঞাসা করতেন, কি খাবি বল। ওদের ফরমাইশ মতো নিজে বাজার করে পরিবর্ত করে খাওয়াতেন। 1.5 মাস আগে সেদিনের অভুক্ত আপনারা সপরিবারে কোথাও ভালো কিছু খাবার না পাওয়াতে খিদের সময় কিছু খাবার পাওয়ার আশায় দুপুরবেলায় এসে পড়েছিলেন, না জেনে হোটেল মনে করে। তাই বোধহয় ওনার আত্মা স্থির থাকতে পারেনি। আপনাদের তৃপ্ত করে খাবার খাইয়ে অন্নপূর্ণা লজের মান বাঁচিয়েছেন। আজও আপনারা দুটো মুখে না দিয়ে এখান থেকে গেলে ওনার আত্মা শান্তি পাবে না। দিদার কথায় অরূপ অর্ধপত খেতে বসলো বটে, কিন্তু ওদের গলা দিয়ে কি খাবার নামলো তাদের মাথায় তখন এক চিন্তা। গত 1.5 মাস আগে এই বাড়িতে বসে ভূতের হাতে ওরা 4 জনে 5 পদ রান্না খেয়ে গেছে। সে কথা কি বততী আর বড় ছেলের উপব্রতকে বিশ্বাস করাতে পারবে? হ্যাঁ, এবার সবাই যাও, এবার আর রাত্রি জাগতে হবে না, সব ঘুমিয়ে পড়ো। কাল আবার বড় একটা অনুষ্ঠান আছে, কত কাজ কাল সকাল থেকে। যাও সবাই।